দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শানশাইন। আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশু। জুলাই গণহত্যার প্রথম রায় আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো আজ, এবং সেই মামলার রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খামানের যে চূড়ান্ত শাস্তি অর্থাৎ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়েছে সেই খবর আমরা সবাই জানি। এবং মামলার আরেকজন যিনি পুলিশ প্রধান ছিলেন তাকে 5 বছরের সাজা দেওয়া হয়েছে। সেই সাজার পরে এই মামলার পরের ঘটনাক্রম কি হবে, অর্থাৎ তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কি প্রক্রিয়া অনুসরণ করা হবে, ভারত তাদেরকে আদৌ ফিরিয়ে দেবে কি না, অথবা এই মামলার প্রতিক্রিয়া কি ধরনের হতে পারে, সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া আপা, বিএনপি দলীয় সাবেক এমপি, খুবই পরিচিত মুখ। আমাদের সঙ্গে আরও আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি ভাইও পরিচিত মুখ, প্রধান নির্বাহী বাংলা ফাউন্ডেশনের। আপনাদের দুজনকে স্বাগত। আমার সঙ্গে দিল্লি থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ। ফয়সাল, আপনাকেও স্বাগত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি একটু পাপিয়া আপা আপনাকে যে আলোচনা শুরু করতে চাই, 397 দিনের মাথায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মামলার রায় হলো, এবং এই সরকার যখন দায়িত্ব নেয় এবং যে প্রক্রিয়ায় একটা গণ অভ্যুত্থানের ভিতর দায়িত্ব নেওয়া হয়, তখন শুরু থেকেই একটা চূড়ান্ত রকমের আকাঙ্ক্ষা ছিল বা সরকারে বলছিল তার 3টি ম্যান্ডেট, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। ফলে সেই বিচারের একটা প্রক্রিয়া দৃশ্যমান হলো, অন্তত একটি মামলার রায় হলো। ফলে এই রায়কে, আপনি নিজেও একজন আইনজীবী, এই রায়কে আপনি কিভাবে দেখেন, এবং এই রায়কে আপনার দল বিএনপি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে, আইন উপদেষ্টা স্বাগত জানিয়েছেন, এবং সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল, যিনি বিএনপি নেতাও বটে, তিনিও এই রায়কে ঐতিহাসিক বলেছেন। আপনার প্রতিক্রিয়া শুনতে চাই। এখানে হচ্ছে কি যে 1400 মানুষ যে মারা গেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই, এবং এটা সরকারের মদদে, সরকারের নির্দেশে, সরকারের বাহিনীর দ্বারা এবং সরকারের সংগঠন দ্বারা এই মানুষগুলো নিহত হয়েছে, এবং অনেককে পোস্টমর্টম পর্যন্ত করতে দেয়নি। পোস্টমর্টম করলে কিন্তু প্রমাণিত হয়ে যেত গুলিটা সরকারি পুলিশের না তাদের দলীয় ক্যাডারের। তো সেখানে একটা ব্যাপার। তো এখন প্রকাশ্য দিবালোকে যে হত্যাকাণ্ড হয়েছে, এটার সাজা প্রকাশ্য দিবালোকে হলো, সেটা একটা আনন্দেরই ব্যাপার, এবং হত্যা যাদেরকে করেছে তাদের পরিবার আশ্বস্ত হলো। কিন্তু প্রত্যেকটা পরিবার যে কথাটা বলেছে ওটার সাথে আমি একমত, যে শেখ হাসিনা ওয়াজেদ যাকে হুকুম দিল এবং সে পুলিশকে হুকুম দিয়ে যে ছেলেগুলোকে মারালো, যতই সে হচ্ছে রাজসাক্ষী হোক, কিন্তু তার শাস্তি কি 5 বছর হতে পারে? তার শাস্তি 5 বছর হতে পারে না, মিনিমাম যাবজ্জীবন সাজা তার হওয়া উচিত ছিল। তাহলে প্রত্যেকটা সরকার প্রধানের কথা অপকর্ম করবে, আর তার আজ্ঞাবাহী প্রশাসন বলবে যে হ্যাঁ আমি সরকার প্রধানের কথায় আসছিলাম, আমি রাজসাক্ষী হলাম, এই বলে ওই ফাঁসির দণ্ড থেকে, ফাঁসির মতো অপরাধ থেকে আপনি একবারে 5 বছরে নিয়ে চলে আসলেন, এইটা একটা অস্বাভাবিক। কিন্তু প্রসিকিউশন যদি ট্রাইব্যুনালে প্রমাণ না করতে পারে, এবং যেহেতু তিনি রাজসাক্ষী হয়েছেন, ফলে সে তো তদন্ত কাজ, বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সহযোগিতা করেছে, সেই জন্য কি এই রায় প্রসিকিউশন যদি প্রমাণ করতে না চায়, তো প্রমাণ না পারে, তাই বলছি, করতে যদি না চায়, এখানেও একটা ব্যাপার আছে। কারণ ওনার উকিল হচ্ছে শিশির মনির, আর শিশির মনিরের সংগঠন আর যিনি প্রসিকিউশনে আছেন তার সংগঠন তো একই ছিল, এখন হয়তো উল্টাপাল্টা একটু হয়েছে দিক সেদিক করে। তো যাই হোক, আমার কথা হচ্ছে অপরাধী সে হচ্ছে আপনার যত রাজসাক্ষী হোক, কিন্তু তার সাজা 5 বছর, এতগুলা 1400 লোককে হত্যা করলো, এবং সে পুলিশের প্রধান, তার হুকুমে গোটা বাংলাদেশের এসপি, তারপরে পুলিশের ডিসি থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা তারা সমস্ত অ্যাকশন করলো। সে শেখ হাসিনার কথা মতো অ্যাকশন করছে, তো তার কথা মতো সারা বাংলাদেশের প্রশাসন অ্যাকশন করছে। তাহলে এটা কখনো 5 বছর হয় নাকি? এটা প্রমাণ আর অপ্রমাণের কি আছে? এটা তো আপনার যে প্রশাসনের যে ধারাবাহিকতা এবং যে দায়িত্ববোধের ব্যাপারটা, উনার পরিবর্তে তো একজন এসপি একা একা গুলি চালায়নি, একটা কনস্টেবল, তার অপরাধটা কোথায় বলেন? সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে রাজি, এসপি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে সে বাধ্য, সে মৌখিক নির্দেশই হোক আর লিখিত নির্দেশই হোক। যখন অ্যাকশন ঘটনা ঘটে যায়, তখন স্যার আপনার মৌখিক নির্দেশ মানবো না, আপনি লিখিত দেন, তাহলে তো সাথে সাথে স্ট্যান্ড বাই স্যাক হবে, স্ট্যান্ড রিলিজ না, স্যাক হয়ে যাবে, ওর চাকরি থাকবে না, একবারে বরখাস্ত হয়ে যাবে, ও মুখের কথায় বরখাস্ত। তবে এই সাজাটা মেনে নেওয়ার মতো না একটা, এবং এটা পুলিশদের জন্য খুব একটা ভালো, আমলাদের জন্য ভালো শাস্তি হলো না। রাজনীতিবিদরা অপরাধ করবে, তারা শাস্তি 11 তো পেয়েছে, এখনো পাচ্ছে, অদূর ভবিষ্যতে পাবে, কিন্তু আমলাদের শাস্তির জায়গাটা কোথায় থাকলো? এইরকম একটা আমলা যে চেয়ার টেবিলে বসে থেকে
রীতিমতো আজ্ঞাবহ হয়ে হচ্ছে আপনার কথা হুকুম শুনছে শেখ হাসিনা ওয়াজেদের স্বরাষ্ট্রমন্ত্রীর, এবং তার ভাইও তো সম্ভবত সিলেটের কোনো একটা সিট থেকে এমপি নির্বাচনে পর্যন্ত পদপ্রার্থীও ছিল। তাহলে সে এখন ন্যাকামি যেটা করতেছে যে আমি উপায় ছিল না, নিরুপায়, তো তোমার ভাইকে ওই দলের এমপি বানানোর জন্য নমিনেশনও তো তুমি নিছিলা, তো ওদিক দিয়ে ভাই এমপি নমিনেশন, এদিক দিয়ে তুমি হচ্ছে সরকারের আজ্ঞাবহ আইজি, আর তোমার সাজা 5 বছর। এইটা মেনে নেওয়ার মতো না। ওই বিক্ষুব্ধ পরিবার ঠিকই বলেছে যে দুটাতে আমরা প্রশান্তি পেয়েছি, আর একটা তারা উচ্চ আদালতে আপিল করবে, এবং উচ্চ আদালতে আপিল করাটাই উচিত। একই অপরাধ, একই মেরিট, একই মামলা, অবশ্যই সাজাটা ভিন্ন কেন হবে? রাজাকি ভাই, আপনি কি আপার সঙ্গে খানিকটা একমত? মানে ধরেন আপনি যদি আইজিপি কে 5 বছর সাজা দেন, তাহলে যে ওসি সাভারে গুলি চালিয়েছিল বা যে কনস্টেবল গুলি চালিয়েছিল তাকে আপনি কি সাজা দিবেন? সেটি একটা রেফারেন্স হবে কিনা, সেই একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই রায় নিয়ে যে ধরনের উৎকণ্ঠা ছিল, যে ধরনের রিপারকেশন বা ভয় পাওয়া হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি আওয়ামী লীগ, এমনকি সরকারের পক্ষ থেকে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল, তা কতখানি আসলে মাঠে গড়ালো, অথবা সেই সংখ্যা কেটে গেল কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার পাপিয়া অ্যাডভোকেট ছোট বোন, ওকে আমার শুভেচ্ছা, আর দর্শক। কতগুলা বিষয় আছে দেখেন, আপনি রাষ্ট্রে এই যে মামলাটা, এই মামলাটা প্রমাণ করার জন্য রাজসাক্ষীর প্রয়োজন ছিল, কেননা বেগম শেখ হাসিনা তো নিজে গুলি করেননি, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গুলি করেননি, অর্ডারগুলা আনসিন, ডকুমেন্টারি নাই, আর ডকুমেন্টারি দিবে না, এবং উনি প্রত্যেককে জটিলতায় ফেলে ব্ল্যাকমেইল করছেন। কিন্তু এই যত লোকের উনি ব্যবহার করছেন প্রশাসনের, তাদেরকেও তার ব্ল্যাকমেইল করা, উনি মানে শেখ হাসিনা, হ্যাঁ শেখ হাসিনা তাদেরকে ব্ল্যাকমেইল করা, নানান ওয়েতে করাপশন করার সুযোগ দিছে, অপকর্ম। কারণ আপনি টেলিফোনে আড়ি পাতেন, বিভিন্ন জায়গায় আড়ি পাতেন, এমনভাবে সে ব্ল্যাকমেইলিং করে রাখছে যে তারা করতে বাধ্য হয়েছে, এবং করতে বাধ্য হয়ে এখন রাজসাক্ষী হয়েছে। কেন রাজসাক্ষী হয়েছে? ফাইনালি গিয়ে বাঁচার জন্যে। দিন শেষে আপনার জীবন খুব গুরুত্বপূর্ণ, জীবনের মায়া খুব। আপনি ফিল্মে দেখবেন ভিলেন যখন নানান লোককে মারে, কখনোই সে কাবু হয়নি, কখনোই কাবু হয় নাই। হঠাৎ করে যখন দেখলো তার ছেলের লাশটা ঘোড়ার পিঠে চলে আসছে, এই কাবু হওয়া শুরু। শেখ হাসিনা বহু আগে কাবু হইতো, যে তার জীবনে এটা রিপিট হইতো কোথাও। তার নিজের সন্তান তো দূরের কথা, আত্মীয় স্বজন যারা, তাদেরকেও তো একটা লোম স্পর্শ করে নাই, মানে কেউ স্পর্শ করেনি। এই ইভেন জুলাইয়ের জনচেতনা সরকারও না, ইয়েস, এবং সে ফাইনালি তার আত্মীয় স্বজনকে আগেই সরাই দিছে, এবং উনি সব শেষে গেছেন, এবং উনি নিশ্চিত ছিলেন যে উনি পার হইতে পারবেন। কেন কথাটা বলছি? বিধান আছে, আপনি বেআইনি হুকুম পালন করবেন না, এটা আইনে বলা আছে, আর আপনি বেআইনি হুকুম পালন করবেন না, বা শেষ। এখন যে আপনার চাকরি মোহ থাকে, আপনি চাকরি করবেন, আপনি বেআইনি হুকুম পালন না করলে কি জানেন? ব্যাড পোস্টিং হয়, চাকরি ছেড়ে দিবে, রিজাইন না না, চাকরি নাই ছাড়লো, ব্যাড পোস্টিং হয়। আমরা এমন অফিসারও পাইছি, ঊর্ধ্বতন অফিসারের কথা শুনে নাই বেআইনি হুকুম, তাকে বলছে বান্দরবন পাঠাক, সুন্দরবন, অর্থাৎ চাকরি খাওয়াটা খুব কঠিন কাজ। তাহলে তো সবার চাকরি চলে যেত। এই যে ইউনূস সরকার এসে কি পারতেছে? প্রশাসন চাকরি খাইতে পারতেছে? খুব কঠিন কাজ। কিন্তু ওই ব্যাড পোস্টিং দিতে পারে। আজ আপনি বেআইনি হুকুম মানলেন কেন? তার মানে বলে চুজ অ্যান্ড পিক, কে মোহতে পড়বে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আপনি এই যে বেআইনি হুকুম পালন করছেন, আপনি একটা উপকার করছেন রাষ্ট্রের, যে আপনি রাজসাক্ষী হয়েছেন। আচ্ছা, রাজসাক্ষী হওয়ার জন্য একটা রিমুনারেশন থাকতে পারে, সেটা কি? আপনার মৃত্যুদণ্ডটা বাদ দিয়ে গলা বাঁচানো যাইতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এটা আপনি মনে করেন? আমি মনে করি। আরেকটা বিষয় হচ্ছে, কিন্তু রাজ্জাকি ভাই, আমি জানি না আপনাকে এই প্রশ্নটা করা অধ্যত্ত মনে করবেন না, মানে যেহেতু আদালতে সেটা তো যুক্তিতর্ক সাপেক্ষে প্রমাণ করা, ধরেন জাতিসংঘের প্রতিবেদন বলি বা যে ফোন কলগুলো, সেগুলো দিয়ে রাষ্ট্রপক্ষ এটা প্রসিকিউশন এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে এই ঘটনার সঙ্গে সুপ্রিম কমান্ডার হিসেবে শেখ হাসিনা এবং সেটির পরবর্তী কমান্ডার হিসেবে আসাদুজ্জামান খান কামাল দিদেন স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের অভিযোগটা পড়ে। কিন্তু আমরা আইজিপির সঙ্গে কোনো ফোন কল পাই নাই বা দেখি নাই, বা সেটা পাবলিক হয় নাই, ফলে মানে সেটি কি পরিকল্পিত কিনা? না না, পরিকল্পিত তো না, অনিচ্ছাকৃত না না। আপনি বলতেছেন যেটা, ধরেন ইউএন যে রিপোর্টটা দিচ্ছে, সেই রিপোর্টটাকে করোবরেট করা, করোবরেট মানে তো ওইটাকে সমর্থন করা। আপনি একটা রিপোর্ট তৈরি করছে ইউএন, কিন্তু সেটাকে সমর্থন করবে কে? সমর্থন করার জন্য আইজিপি একটা ভালো অথরিটি,
আইজিপি একজন ভালো অথরিটি। আর আমি পুরোটা তো জানি না আর কারা কারা সাক্ষী দিচ্ছে, বিভিন্ন জনের সাক্ষী দিচ্ছে, একজন দুইজন না তো, সুতরাং এগুলো সমর্থিত হয়েছে। কিন্তু পরিষ্কার শেখ হাসিনা বা স্বরাষ্ট্রমন্ত্রী হুকুম দিছে কি না সেটার জন্য আইজিপি ইজ দ্য বেস্ট পারসন, বিকজ হুকুমটা তার কাছে আসবে পুলিশের হুকুম, হ্যাঁ অফিসিয়ালি। সেই জন্য এটা। আরেকটা জিনিস আপনার লক্ষ্য করে দেখবেন, আইজিপির রাজসাক্ষী এবং ইউএন রিপোর্ট দুইটা মিলে স্বচ্ছতার জন্য খুব সহায়ক হয়েছে। একটা বিচারের তো স্বচ্ছতা লাগে, খুব সহায়ক হয়েছে। কেন বলি, আপনি যখন যুদ্ধ অপরাধীদের বিচার করছেন, বিচার করাটা অপরাধ ধরছি না আমি, আপনি 43 বছর পরে বিচার করছেন এবং কি প্রক্রিয়ায় কেমনভাবে করে আমরা দেখছি। এটা শোনো, কতগুলো জিনিস আপনার সাক্ষী লাগবে না, একবার হাতে কলমে দেখা লাগবে না, আমরা আপনার অ্যাকশনটা দেখছি। আপনি সেইটা যদি মিলান তাহলে আপনি দেখবেন যে অন্তত 20 টাইমস স্বচ্ছ হইল এই বিচার, 20 টাইমস 30 টাইমস। আপনি একেবারে নিশ্চিদ্র কি বলে, একেবারে নিশ্চিদ্র একটা বিচার পাবেন, এটা পৃথিবীর কোথাও হয় না, কারণ মানুষে বিচার করে, কারণ অলি আল্লাহরা বসে থাকে না এখানে। কিন্তু আমি মনে করি বিচারের স্বচ্ছতা বলতে যা বোঝায় সেটা খুবই সুন্দর হয়েছে, যথেষ্ট। আর একটা ব্যাপার এখানে লক্ষণীয়, যেটা আপনি প্রশ্ন করলেন যে মাঠে তো তেমন কেন লোক ছিল না। ইনফ্যাক্ট 13 তারিখ একটা দিন দিছিল, জি, বলছিল যে ওই দিন আমরা ধার্য করব কবে রায়টা দিব। 13 থেকে 17 মাত্র কিন্তু 4 দিন। আসলে 13টা ছিল আমার মনে হয়, আমার ধারণা, একটা প্রমাণ করার জন্য, একটা টেস্ট কেস, যে কি পরিমাণ কি হয় ইত্যাদি ইত্যাদি। তো 13 যখন দেখা গেল যে না না, সুতরাং 17তে ডেট দিয়েছে, 17তে ডেট দিয়ে আপনার জাজমেন্ট ইনফ্যাক্ট লম্বা সময় পাইছে। কেউ কেউ আবার প্রশ্ন করেন বিশাল লম্বা সময় নাকি লাগে বিচার করতে। ইয়েস লাগে। কোথায় লাগে? নর্মাল যে কোর্টগুলো আমাদের। কেন লাগে? আপনি একটা কোর্টে ডেলি 150-200 নথি ওঠে, আপনার মামলার জন্য 2 মিনিট 3 মিনিট টাইম হয়, এটা তো ডেডিকেটেড। হ্যাঁ, এবং 2 মাস পর একটা ডেট পড়ে। এই করতে করতে 15 বছরে কি হয় জানেন, 15 বছরে ওই মামলাটার জন্য কোর্টের কাছ থেকে হার্ডলি সে 2 দিন সময় পেয়েছে। মানে আপনি বলছেন বিচার নিয়ে কোনো তাড়াহুড়া হয়নি। কেন হয় নাই? আপনি মামলা তো এটাই করছেন। 16 জন প্রসিকিউটরের লোক আছে, 16 জন মোটামুটি আজকে যা দেখলাম, 16 জন লোকে এই সিঙ্গেল মামলা নিয়ে, এই একটা মামলা নিয়ে ফুল টাইম এটা নিয়ে, কাজেই এটা একটা ব্যাড যুক্তি। আবার যদি কালকে এটা অ্যাপিলেটেড ডিভিশনে চলে যায়, সেখানে যদি মনে করে তার হয় না, নো, আপনি টানা যদি 7 দিন করেন না, কাজে এইগুলো হলো বুলশিট। আপনি যদি এইটাকে বলেন তাড়াহুড়া, তাহলে আপনি সেইগুলারে কি করছেন? ওটাই তো আপনার এই যে অতীতে যে বিচারগুলো করছেন। সাকা চৌধুরী বলে গেছিল, আপনি হয়তো খেয়াল আছে, যে এই আদালতটা চলমান রাখো, এই ট্রাইব্যুনালটা চলমান রাখো। সে বুঝা বলুক না বুঝা বলুক, হয়তো ভিতর থেকে একটা ধাক্কা আসছে, বলছে, হ্যাঁ, এবং বলছে শেখ হাসিনাকে এখানে বিচার হবে। আলটিমেটলি কিন্তু সেটা হলো। আপনাকে একটু থামাই, আমি একটু ফয়সাল মাহমুদ আপনার কাছে যেতে চাই। ফয়সাল মাহমুদ, এই মামলায় যে দুজন কনভিক্টেড হলেন তার দুজনই সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, দুজনই দিল্লিতে অবস্থান করছেন এবং তাদের অবস্থান অজানা কিছু না। এবং আমরা ভারতের একটি বিবৃতি দেখেছি, ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির বিবৃতিটি নিয়ে বাংলাদেশের হাই কমিশনের প্রতিক্রিয়া একটু শুনতে চাই। দ্বিতীয়ত, আমরা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমি নিজেও কথা বলেছি। তারা বলেছেন যে খুব দ্রুতই তারা আরেকটি চিঠি পাঠাবেন অভিযুক্ত কনভিক্টেড দুজনকে ফেরতছে, আজকে অথবা কালকে। সেই চিঠিটি আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছে কিনা সেটাও একটু জানতে চাই। ধন্যবাদ। ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যে প্রতিক্রিয়াটা দিয়েছে সেটা তারা প্রথমে মানে স্বপ্রণোদিত হয়ে দেয়নি। মানে আমরা প্রথমে আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে আমাদের একটা বিবৃতি দেওয়া হয়েছিল। তো আমাদের ফরেন মিনিস্ট্রি যে বিবৃতিটা, সেটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সেখানে লেখা আছে যে আমরা, কারণ এখন তো বিচারের একটা রায় হয়েছে, এর আগে যখন আমরা ইন্ডিয়ান অথরিটিদের সাথে যোগাযোগ করতাম তখন তো আসলে মানে জিনিসটা একরকম ওয়ার্ডিং ছিল, যেটা নোট ভার্বালের মধ্যে, যে আমরা বলতাম যে আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার ওখানে আছে, তার বিরুদ্ধে মামলা চলছে, এবং সেই ক্ষেত্রে আমরা তাদেরকে জিনিসটা বলতাম যে তাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ঠিক হচ্ছে কি হচ্ছে না, মানে এই ধরনের একটা ডিপ্লোম্যাটিক পরিভাষা আমরা সেটা বলতাম। বাট এখন তো যেটা হচ্ছে, যে একটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের একটা মামলার রায় হয়েছে, এটা কনভিকশন হয়েছে। সো আমাদের তো এক্সট্রাডিশন ট্রিটি একটা আছে, আমরা ওই পার্টিকুলার আমাদের মিনিস্ট্রি কি বলে যে আমাদের চিঠিটা, আমাদের স্টেটমেন্টটাতে আমরা ওই এক্সট্রাডিশন ট্রিটির কথাটা উল্লেখ করেছি, তাদেরকে রিমাইন্ডার দিয়েছি যে হ্যাঁ, এখন সে ইজ এ কনভিক্টেড ক্রিমিনাল, এখন সে এখানে তোমাদের আশ্রয় যেহেতু আছে, তোমরা এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে তাকে ফেরত দিতে তোমরা বাধ্য। সেটার এগেইনস্টে ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যে স্টেটমেন্টটা দিয়েছে, সেটা তারা অ্যাকনোলেজ করেছে।
তারা অ্যাকনোলেজ করার পরে তারা কিছু পার্টিকুলার ওয়ার্ডিং, আমি যদি এখন সেই ওয়ার্ডিংগুলো একটু বলি, যেমন তাদের কথাটা হচ্ছে আমি এক্স্যাক্টলি একটু বের করে বললে আমার জন্য সুবিধা আসলে হয়। রায় নিয়ে কিছু বলে নাই, তারা বলছে তারা বাংলাদেশের স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি, গণতন্ত্র Exactly. ইত্যাদির পাশে থাকতে চাই। এক্স্যাক্টলি, এখন এই কথাগুলো না মানে সাবজেক্টেড টু ইন্টারপ্রিটেশন, কারণ এটা আসলে তারা কি মেসেজ দিতে যাচ্ছে সেটা তো আসলে এক একজন এক এক রকম ভাবে ইন্টারপ্রেট করবে, তারা ডিরেক্টলি এটার কোনো জবাব দেয়নি বা তারা এইভাবে বলেছে। এখন এটা হচ্ছে কি যে সত্যিকার অর্থে যদি এটাকে আমরা যদি ইন্টারপ্রেট করতে চাই তাহলে হচ্ছে এটা একটা কমিউনিকেশনের আবার নতুন করে কনভেকশন হওয়ার পর নতুন একটা কমিউনিকেশন শুরু হলো। এখন সেই কমিউনিকেশনটা ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের স্টেটমেন্ট দিয়ে একটা করলো, আমরা ফার্স্টে করেছিলাম, এখন আবার আমরা পরবর্তীতে করব। সো ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে তারা এখন তো কনভিক্টেড প্রাইম মিনিস্টার বা ওনাকে ফেরত দিবে কিনা সেটা তো আসলে এটা আমরা মোটামুটি এক ধরনের অ্যাকসেপ্টেন্স আমাদের আছে যে এটা তাদের পক্ষ থেকে তারা হয়তো একটা রিলাক্টেন্স দেখাবে। কিন্তু এখানে এখন আমাদের জিনিসটা কি যে আমরা এখানে একটা মোরাল হাই গ্রাউন্ডে আছি, কারণ আমাদের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল মানে এখানে ডিউ প্রসেস মেনটেন করে সেই ভার্ডিক্টটা হয়েছে, এবং সেই ভার্ডিক্টে তাকে উনি একজন একটা কনভিক্টেড আসামি। সো আমাদের এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী উনি তো এখন আমরা ইন্ডিয়ান অথরিটির কাছে যদি চাই তাহলে আমরা তো মোরাল হাই গ্রাউন্ডে থাকি। তারা যদি আমি ওনাকে ফেরত পাওয়া নিয়ে আলাদাভাবে আলোচনা করব ফয়সাল পরের অংশে। আমি একটু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। জাহিদ ভাই, স্বাগত আপনাকে। জাহিদ ভাই, আমরা কথা বলছিলাম শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং বিশেষ করে তৎকালীন পুলিশ প্রধানের যে 5 বছরের সাজা, যেটিকে দুইজন বিজ্ঞ আইনজীবী আছেন তারা দুইজনই এটির তীব্র বিরোধিতা করছেন। তারা বলছেন যে হ্যাঁ, উনি রাজসাক্ষী হওয়ার জন্য উনি একটা রিওয়ার্ডেড হতে পারেন, কিন্তু উনি যেহেতু ইমপ্লিমেন্ট করেছেন নির্দেশগুলো, ফলে রায়টা নিয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া শুনতে চাই একটা জায়গায়, এবং ছোট করে যদি একটু বলেন এই রায় ঘিরে একটা উৎকণ্ঠা ছিল 13 তারিখের আগে থেকেই, কিছু কিছু ঘটনা যে ঘটেনি তা না, ফলে সেই উৎকণ্ঠাটা আসলে কতটুকু বাস্তবায়িত হলো? উৎকণ্ঠা তেমন কিছু হয়নি। আমি একটু আসছি আইজিপি নিয়ে। রাজসাক্ষীর কোনো প্রয়োজন ছিল বলে, আমি বিজ্ঞ আইনজীবী নই, আইনজীবীই না, বিজ্ঞ তো দূরেই থাকো, ডাক্তার। হ্যাঁ, তো এই রাজসাক্ষীর কোনো প্রয়োজন ছিল না, একেবারেই না। রাজসাক্ষীর কখন প্রয়োজন থাকে? আসলে যখন আপনার হাতে খুব বেশি ডকুমেন্ট থাকে না। শেখ হাসিনা এত বেশি ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে গেছে। একটা উদাহরণ দিই, উনি যে লেথাল ওয়েপন ইউজ করে গুলি করতে বলছেন, এই অডিওটা বিবিসি এবং আল জাজিরা ব্যবহার করেছে। তারা যেহেতু ইন্টারন্যাশনাল সংগঠন, তারা এটা ফরেনসিক ভেরিফাই করেছেন, তারা এটা ফরেনসিক করে নিশ্চিত হয়েছেন এটা কোনো রকম নকল কিছু না, এটা জেনুইন কিছু না। সো আমাদের হাতে এই রকম প্রচুর প্রচুর ডেটা আছে, এভিডেন্স আছে, এখানে রাজসাক্ষীর কোনো প্রয়োজন নাই। একটা কথা মনে রাখতে হবে, এই রাজসাক্ষীর প্রসঙ্গে আমি নিজে আবার রাজসাক্ষী নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করলাম। একটু বলে রাখা ভালো, হুমায়ুন আহমেদের কোথাও কে নাটকে দেখিয়েছে একজন রাজসাক্ষীর সাক্ষীতে বাকের ভাইয়ের মৃত্যুদণ্ড হয়ে গেছে। এটা একেবারে ইল্লিগাল কথাবার্তা। এটা হয়তো নাটকে যায়, কোনো রাজসাক্ষী দুর্বল সাক্ষী আসলে। কারণ কি, আপনার একটা ট্রেড অফ আছে, আপনি যখন একটা সাক্ষী দেন তার বিনিময়ে আপনার সাজা কমে যায়। ভারতীয় হাইকোর্টের কয়েকটা রায় আছে, আমি পড়ে দেখেছি, যেখানে রাজসাক্ষী দিয়ে মৃত্যুদণ্ড টাইপের জিনিস দূরেই থাকুক, সাধারণ কয়েক বছরের জেলের ব্যাপারেও বলেছে তার অন্যান্য এভিডেন্স অনেক স্ট্রং না হলে এটা দেওয়া যাবে না। এটা কমন সেন্সের ব্যাপার, এর জন্য আইনজীবী হওয়ার দরকার নেই। তাহলে রাজসাক্ষী কেন করা হলো আমি জানি না। কখনো কখনো রাজসাক্ষী নেওয়া হয় যখন আপনার কোনো রকম কোনো সাক্ষ্য বা তথ্য নাই, কিছুটা মানে একদম বেকায়দায়, ওই বেকায়দায়ও রাজসাক্ষীর উপরে ডিপেন্ড করে সাজা হতে পারে না। এটা খুব বেসিক। আমি দিয়ে তো এই যে অনাত্ম মৃত্যুদণ্ড হতে পারতো, সে জায়গায় উনি মাত্র 5 বছরের সাজা পেলেন। এটাই তো আমরা আপত্তি করেছি, এটা ট্রেড অফ হলো। এটা তো আমি আবার বলছি এটা প্রয়োজন ছিল না। সবচেয়ে জরুরি কথাটা হচ্ছে এটা আমাদের হাতে এত এভিডেন্স আছে, তো 5 বছরও খুবই খুবই কম হয়েছে না। প্রয়োজনটা বোধহয় জাহিদ ভাই আমি একটু শেয়ার করি। প্রয়োজনটা আমার কাছে মনে হচ্ছে যে করোবরেট করা, এই যে ইউএন রিপোর্ট, তারপরে বিভিন্ন বিষয়গুলা, মানে জাস্ট এটা, কারণ হুকুমটা তো আমার কাছে আসছে ফর এক্সাম্পল, সেইটা ডকুমেন্টারি নাই, সেই কারণে হয়তো তাকে রাজসাক্ষী বানানো যেতে পারে। রাজসাক্ষী তো ডকুমেন্টারি না, না রাজসাক্ষী সে বলবে যে আমাকে হুকুমটা দিছে, আমরা ওইটা ই করি। সেক্ষেত্রে 5 বছরের যে সাজাটা, আমি আবার বলছি আপনার বক্তব্য হচ্ছে এটা প্রয়োজনীয় ছিল না, কিন্তু যখন করা হলো তারপরেও যদি প্রয়োজন হয়ও,
তারপরেও তাকে আপনি 1 নম্বর 2 নম্বর আসামিকে যে সাজা দিবেন তার তুলনায় 5 বছরের সাজা আসলে খুবই খুবই আমরা বলছি যে তার যাবজ্জীবন দেওয়া যেতে পারে। এটা যাবজ্জীবন আমৃত্যু কারা ছিল না, আমৃত্যু দরকার নাই, আমরা যাবজ্জীবন জাহিদ ভাই শেষ করেন। সেক্ষেত্রে আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, একটু আগে আমি ভলকার তুর্কের স্টেটমেন্ট দেখছিলাম এবং আমরা আগে থেকেই জানি যে পৃথিবীর অনেক দেশই মৃত্যুদণ্ডকে সর্বোচ্চ সাজা হিসেবে মানে না। ফলে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অফিস তারা এই রায়কে স্বাগত জানিয়েছে, কিন্তু তারা আবার নীতিগতভাবে মৃত্যুদণ্ড নিয়ে তাদের যে আপত্তির জায়গা সেটি আরেকবার এক্সপ্রেস করেছে এবং তারা বলেছে যে যেহেতু আসামিরা অনুপস্থিত, 2 জন আসামি, সেটার ক্ষেত্রেও আরেকটু সতর্কতার কথা তারা বলেছে। একদম একদম। ইনফ্যাক্ট আমি মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছিল সেই রিপোর্টে 2টো কথা ছিল। আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের 2টো জিনিস ভেঙেছি আসলে। একটা হচ্ছে মৃত্যুদণ্ড এখন প্র্যাকটিস না, তারপর আমরা উতরে যেতে পারবো, অনেক দেশে এটা আছে, কিন্তু ইন অ্যাবসেন্সিয়া বিচার মানবতা বিরোধী অপরাধের মতো অপরাধে কোনো নজির নাই। যেমন আইসিসিতে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আপনার চার্জ ফাইনালাইজেশন যখন হচ্ছে সেই পর্যন্ত সর্বোচ্চ, তাও সবসময় না, কখনো কখনো ইন অ্যাবসেন্সিয়া ওই হিয়ারিং হয়, কিন্তু মূল বিচারের হিয়ারিং কোনো দিন ইন অ্যাবসেন্সিয়া হয় না। জাতিসংঘ ওই রিপোর্টে বলেছে যদি মৃত্যুদণ্ড থেকে বাংলাদেশ সরে আসে এবং যদি বাংলাদেশ ইন অ্যাবসেন্সিয়া বিচার না করতে চায় তাহলে তাদের কাছে প্রচুর এভিডেন্স আছে, তারা সেটা বাংলাদেশকে দেবে, ওইটা ওই রিপোর্টে লিখেছিল। সো এই 2টো জায়গায় আসলে আমাদের খানিকটা প্রবলেম আছে। তবে আমি আবারও বলি, জাতিসংঘের যে রিপোর্ট, অন্তর্বর্তী সরকার একটা অত্যন্ত চমৎকার স্টেপ ছিল এটা, যেটায় যথেষ্ট পরিমাণ তারা, এবং তাদের কাছে এভিডেন্স আছে, তারা শুধু তথ্য না, তারা রিপোর্ট দিয়েছেন, কিন্তু তারা ওখানে লিখেছেন, তাদের কাছে যথেষ্ট এভিডেন্সও আছে। সুতরাং আমাদের এই জিনিসটা হয়তো ডক্টর ইউনূস আছেন, তার আন্তর্জাতিক যে অবস্থান, কাজে লাগিয়ে আমরা মোটামুটি সরে আসতে পারবো। আর এটা ফ্যাক্ট যে আইসিটির যে নতুন আইনটা সংস্কার করা হয়েছে, আমাদের হোম স্ট্যাটিউটের সাথে এটাকে খুব সুন্দর মতো এটাকে ম্যাচ করানো হয়েছে এবং খুবই ট্রান্সপারেন্ট রাখার চেষ্টা করা হয়েছে। কারণ বাকিটা শেখ হাসিনা যেহেতু আসেননি, তিনি যেহেতু এটার জুরিসডিকশন মেনে নেন নাই, তিনি তার লয়ার দিতে পারেন নাই, এইগুলো তো আসলে উনি বলছেন ওনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন নাই, এটা তো হাস্যকর কথা। বাকি মোটা দাগে স্টিল देयर ইজ এ চান্স ফর হার, প্রয়োজন আসেন, আয়েশা আপনি আপিল করেন। আচ্ছা, আয়েশা আপিল করার সুযোগ আছে, সেটি যেরকম একটি জায়গা। আর একটা জায়গা হচ্ছে যে তার যে অবস্থান এবং ভারত সরকারের এখন পর্যন্ত যে মনোভাব, আপনি আসার আগে আমরা দিল্লিতে আমাদের প্রেস মিনিস্টারের সঙ্গে কথা বলছিলাম, তাদের বিবৃতিটি আসলে রিড করাই কঠিন। ভারত সরকার আমি মোটামুটি রিড করতে পেরেছি, একটি বিবৃতি দিয়েছে, সেটি নিয়ে কথা বলবে এবং সেখান থেকে তাকে আদৌ ফেরত দেবে কিনা এবং বিদ্যমান যে এক্সট্রাডিশন ট্রিটি ভারত বাংলাদেশ সেখানে তাকে ফেরত পাওয়া সম্ভব কিনা, নাকি আমরা কেবলই এই রায়ের ভিতর দিয়ে ভারতের উপর একটি নৈতিক চাপ তৈরি করতে পারলাম, সেই প্রসঙ্গে কথা বলবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মামলার রায় নিয়ে। এই যে দণ্ডপ্রাপ্ত তাদের ফেরত পাওয়ার বিষয়ে আমরা পররাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছিলেন যে আপনি জানেন যে উনি এই সরকার আসার পর পরই ভারতকে একটি নোট ভার্বাল দেওয়া হয়েছিল, তার উত্তরই ভারত এখনো দেয়নি। আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিল্লি যাচ্ছেন আগামীকাল, পরশুদিন, তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে কথা বলবেন কিনা। পররাষ্ট্র বলতে পারেন, কিন্তু তিনি নিশ্চিত না। ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদ কতক্ষণে বলছেন আমরা আবার চাইবো, একটা ফর্মাল চিঠি আজকে বা কালকেই যাবে, না দিলে তারপরে দেখবে। এখন ভারত আসলে ফেরত দিবে কিনা, আপনার অ্যানালিসিস কি? প্রশ্নই আসে না। আমি বরং অন্য একটা জিনিস যোগ করি, সেটা করে বলি যে কোনোদিন দেবে না, অন্য জিনিস যোগ করি, মানে ভারত কি করবে এটাতেই বোঝা যাবে। আমাদের প্রধান উপদেষ্টা যখন নরেন্দ্র মোদীর সাথে মিটিং করেছিলেন, তিনি মোদীকে বলেছিলেন শেখ হাসিনার কথা বন্ধ রাখার জন্য, এবং প্রধান উপদেষ্টা একটা ইন্টারভিউতে বলেছেন, মোদী বলেছে যে তারা তো এই সামাজিক মাধ্যমে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না। মানে মোদী যদি হাসিনাকে বলে দেন যে বাংলাদেশ ইস্যুতে আর কথা বলা যাবে না, হাসিনার ঘাড়ে কয়টা মাথা? তার মানে ওরা চায়, মানে কথাই বন্ধ করতে রাজি না, উনি ওখানে থাকুক, কথা বন্ধ করতে রাজি না, তাহলে আর ফেরত দেবে কেন? কোনো উপায় নাই। বাংলাদেশের এই প্রধানমন্ত্রী ভারতের স্লেভের মতো যেভাবে সার্ভ করেছেন, ভারত কিন্তু আরেকজন স্লেভ খুঁজবে। ভারত, আমি মনে করি না যে শেখ হাসিনা থেকে শিখবে যে বাংলাদেশের সাথে পিপল টু পিপল রিলেশন বলি না, এগুলো করবে না। সে আবার মনে 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 একটা স্লেভ খুঁজবে। এখন যে স্লেভ হইতে চাইবে সে যদি দেখে এক স্লেভ গিয়ে দেশে ফেরত পাঠিয়ে দিয়ে বিপদে ফাঁসি টাসি হয়ে গেছে, আর কেউ স্লেভ হতে চাইবে না। তবে আমাদের একটা জিনিস করা দরকার বলে আমি মনে করি, কারণ আসাদুজ্জামান খান কামাল সম্ভবত ইন্ডিয়াতে আছেন, তাকে চাওয়া, বা আরো অনেকে আছেন যারা প্রকাশিত হয়ে কথা বলছেন, আমরা অন্তত ওই লেভেলটাকে চাওয়ার চাপ যাতে দিতে পারি। সেকেন্ড টায়ারে যারা আছে তাদেরকে চাপ দেওয়া দরকার হবে বলে, উচিত হবে বলে। তাহলে ধরেন আইসিসি বা ইন্টারপোল কিংবা অন্য কোন আদালত কোন কিছুর মাধ্যমে। না না, ভারত তো ইন্টারপোলের পার্ট না, আইসিসিরও পার্ট না। এবং আইসিসির আমাদের অন্য একটা সংকট হয়েছে,
আমরা জাতিসংঘ বা কারো মাধ্যমে চাপ দেওয়াতে পারবো না, কারণ হচ্ছে এখানে ক্যাপিটাল ম্যানেজমেন্ট হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ মুজিবুর রহমান হত্যার আসামিরা কানাডা থেকে আনা যায় নাই, কারণ তাদের মৃত্যুদণ্ড হয়েছে, মানে মৃত্যুদণ্ড আছে। এটা একটা বড় লজিক আসলে, ওই বলবে খুব সহজে আমি ওখানে গেলে এটা হবে। আর যদি মৃত্যুদণ্ড নাও হতো ভারত আসলে দিত না। আর এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে ওর মধ্যে আসলে একটা ক্লজ আছে যেটার মাধ্যমে বলার চেষ্টা করা যায় যে ওখানে গিয়ে তিনি আসলে রাজনৈতিক অনিরাপদ এবং তিনি ন্যায় বিচার পাবেন না, এই রকম প্রশ্ন তোলা যায়। এগুলো দেখিয়ে টেকিয়ে এটা। ফয়সাল মাহমুদ, আপনি যদি তবে একটা জিনিস যোগ করি, স্টেটমেন্টটা আমার কাছে কিন্তু আমাদের পক্ষে, মানে হাসিনার পক্ষে না, আমাদের পক্ষে মনে হয়েছে। কারণ হয়তো এটাকে স্বাগত জানায় নাই, কিন্তু কোথাও কোনো ইঙ্গিত এভাবে করে নাই যে এটা খারাপ কিছু হয়েছে, মানে জাজমেন্ট নিয়ে তারা নেগেটিভ কিছু বলে পাশ কাটিয়ে যাওয়াটাও কিন্তু আমাদের জন্য পজিটিভ, যে তারা চেষ্টা করছে। একটা ডকুমেন্টারি, এটা মনে হয় যে পিপল সেন্টিমেন্টের প্রতি একটা আমি ফয়সাল মাহমুদ আপনার কাছে একটু শুনতে চাই, যদি ডাক্তার জাহিদুর রহমানের বিশ্লেষণ আপনি শুনেন, এবং বাকি তিনজন গেস্টও বলছিলেন যে ভারত রাজনৈতিক সিদ্ধান্তেই হয়তো শেখ হাসিনাকে ফেরত দিবেন না, সেক্ষেত্রে আসাদুজ্জামান খান কামাল কিংবা অন্য অনেক মন্ত্রিসভার সদস্য, তৎকালীন এমপি, দলের দায়িত্বপ্রাপ্ত নেতা, তাদের ফেরানো, সেই জায়গায় ধরেন আপনারা নিশ্চিতভাবে আপনারা আবার একটা নোট ভার্বাল দিবেন, রায়ের কপি সংযুক্ত করে নিশ্চয়ই দিবেন, সেটা তো একটা কূটনৈতিক প্রচেষ্টা। কিন্তু এর পাশাপাশি কোনো রাজনৈতিক ন্যূনতম চেষ্টাকে এই সরকার করলো আসলে কাউকে ফেরানোর ব্যাপারে, কিংবা করবে বলে সেরকম কোনো ইঙ্গিত পান আপনি? জি, একটা জিনিস একটু ক্লিয়ার করি, আপনারা ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির যে স্টেটমেন্টটা দেখেছেন, এখানে ডক্টর জাহিদ ভাই যেটা বললো যে এখানে তাদের অবজারভেশনটা কিন্তু জেনারিক। আমি আগে এই জিনিসটা বলেছি যে আপনারা যদি খেয়াল করেন 5ই আগস্টের পর থেকে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট যেটা, তাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চের যে কোনো রিয়াকশন বাংলাদেশের পক্ষে বা বাংলাদেশের যে কোনো ঘটনার এগেইনস্টে, সেটা কিন্তু ইউজুয়ালি মেজার্ড হয়। তাদের মিডিয়া একরকম আচরণ করে, তাদের ইভেন পলিটিশিয়ানরা করে, বাট তাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চের আচরণটা কিন্তু আমি মেজার্ড শব্দটা ইউজ করলাম, তারা কিন্তু ওইভাবে বলে না। এই কারণে আসলে মানে তারা একটা এই জায়গাটা তাদের একটা শালীনতা রাখে সবসময়। আচ্ছা, এখন আমি প্রসঙ্গে আসি যে আপনি যেটা বলা হলো যে আপনাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব, তো উনাকে ফেরত, হ্যাঁ এক্স্যাক্টলি, আজকে আমাদের বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির যে স্টেটমেন্ট, সেখানে কিন্তু দুজনের নামই মেনশন করা আছে। সো শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারটা তো আসলে এটা তো আসলে একসেপ্টেড ট্রুথের মতো, যেটা ইন্ডিয়া এভাবে দিবে কি দিবে না সেটা তো এক ধরনের বোঝাই যাচ্ছে। বাট হ্যাঁ, অবভিয়াসলি এখন আমি আগের কথা যেটা বলছিলাম যে আমরা একটা মোরাল হাই গ্রাউন্ডে আছি, কারণ আমাদের এই ভার্ডিক্টটা দেওয়ার কারণে তারা তো এখন কনভিক্টেড আসামি। সো কনভিক্টেড আসামিকে চাওয়ার ক্ষেত্রে তো আমাদের দুই দেশের এক্সট্রাডিশন ট্রিটি যেটা শেখ হাসিনার আমলে উনিই করেছিল, সেটা আছে আমাদের ইনস্ট্রুমেন্ট হাতে আছে। আমি একটা জিনিস একটু যোগ করতে চাই, শুধুমাত্র তো ওনারা কনভিক্টেড বলে, আমাদের তো অনেকে আছেন যারা বিভিন্ন মামলার জন্য ফিউজিটিভ হিসেবে আছেন, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে, আমরা তাদের জন্য তো সেকেন্ড টায়ার বা থার্ড টায়ারের এদেরকে ফেরানোর চেষ্টা করতে পারি। এটা পারি, আমরা অবশ্যই পারি। আচ্ছা, একটা জিনিস আমি একটু অ্যাড করিনি, আমি যদি এটা আমার ইখতিয়ারের বাইরে, আমি তারপর বলে, ডাক্তার জাহিদ ভাই বলেছিল যে রাজসাক্ষীর যে বিষয়টা, আমি এই জিনিসে আমার কাছে আমার একটা ওপিনিয়ন, সেটা হচ্ছে কি যে এই মামলাটা যদিও এটা জুডিশিয়াল প্রসেসের আন্ডারে, বাট এটা কিন্তু এসেনশিয়ালি এই মামলার থ্রুতে কিন্তু পলিটিক্যাল স্টেটমেন্টও দেওয়া হচ্ছে। সো এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সাবেক আইজিপি উনি নিজে রাজসাক্ষী হয়েছে, সেটা কিন্তু এক ধরনের মোরাল বুস্টিং ফর দ্য প্রসিকিউশন টিম, এবং একই সাথে দেশের মানুষের জন্য যে তার সাবেক প্রধানমন্ত্রী, সাবেক আইজিপি উনি নিজে রাজসাক্ষী হয়েছে। সো এটা কিন্তু শুধুমাত্র মামলার প্রসিডিউরাল অংশ হিসেবে গুরুত্বপূর্ণ না, এটা কিন্তু এক ধরনের মোরাল স্টেটমেন্ট বা কি বলবো যে পলিটিক্যাল স্টেটমেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে বিবিসির যে ডকুমেন্টারি যেটা ছিল 25 মিনিটের, যেখানে চেইন অফ কমান্ডের যে এস্টাবলিশ করা হয়েছিল, সেখানে কিন্তু আইজিপি ছিল চেইন অফ কমান্ডের একটা পার্ট। সো এসেনশিয়ালি যেটা ওই রাজ্জাক ভাই যেটা বললো যে আমাদের করবোরেট করার জন্য কিন্তু প্রবাবলি এটা প্রয়োজন ছিল। আমি এখানে লিগ্যাল এক্সপার্ট, আমি জাস্ট আমার অপিনিয়নটা দিলাম। আমি আবার সংক্ষেপ করে বলবেন, আমরা ভারতের যে কাঠামো তাতে দেখি ভারতের ধরেন সিভিল প্রশাসন বা ব্যুরোক্রেসি, ভারতের এখন বিজেপি কিংবা বিজেপির রিসার্চ উইং, অথবা ভারতের গোয়েন্দা সংস্থা বা সামরিক সংস্থা, তিন ধরনের আসলে একটা সংমিশ্রণ ঘটে। ফলে এই রায় নিয়ে রাজনৈতিক পর্যায়ে, অর্থাৎ বিজেপির সঙ্গে আমাদের রাজনৈতিক দল বা অন্তর্বর্তী সরকারের কোনো আনঅফিসিয়াল যোগাযোগ, কারণ আমরা জানি এই ধরনের সংকট অফিসিয়াল যোগাযোগ আসলে কাজ করে না। আনঅফিসিয়াল যোগাযোগের বিষয়ে কিছু বলা মুশকিল। এখন ব্যাপারটা কি যে আমি আবার ইন্ডিয়ান এক্সিকিউটিভ ব্রাঞ্চ তারা তো হচ্ছে একটা মেজার্ড অ্যাপ্রোচ নেয়, কিন্তু এটা তো এখন একটা নোন ট্রুথ যে তাদের মিডিয়া বা তাদের ইভেন কিছু ক্ষেত্রে তাদের পলিটিশিয়ানরা এবং ফর্মার
আজকে যেমন আপনি যদি দেখেন কয়েকটা জায়গায় ফরমার ডিপ্লোম্যাট, তারা এক একজন এক একটা বিভিন্ন দেশে অ্যাম্বাসেডর ছিল, তারা যে ভাষায় কথা বলেছে বা যারা এই ভাষায় যে চিফ অ্যাডভাইজারকে যেভাবে অ্যাড্রেস করেছে, সো এবং তারপর যে ধরনের অদ্ভুত কথাবার্তা বলছে, সেগুলো খুবই মুশকিল। এখন আনঅফিসিয়াল কথা বিষয়তে আমি কোনো মন্তব্য করতে যাচ্ছি না। আনঅফিসিয়ালি তো এক ধরনের যোগাযোগ হয়, বাট সেই বিষয়ে কোনো মন্তব্য করতে যাচ্ছি একদম পরিষ্কার। রাজ্জাকি ভাই, আপনি কি মনে করেন যে তাহলে তাদেরকে ফেরত আনার, মানে শেখ হাসিনাকে ফেরত আনার আশা ছেড়ে দিয়ে আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনার দিকে মনোনিবেশ করলে সেটা বেশি কাজের কাজ হতে পারে? না না, মনোনিবেশটা আপনি করতেই পারেন, সেটার সাথে আমার দ্বিমত নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ক্যাপিটাল পানিশমেন্ট হইলে পরে তাদেরকে ফেরত আনাটা কঠিন। ইন্টারন্যাশনালি ওই আইনটা যেহেতু আমি ব্যক্তিগতভাবে যদি আমাকেও প্রশ্ন করেন, আমি কিন্তু মৃত্যুদণ্ড প্রেফার করি না। এখন আপনার আইনে আছে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি ওখান থেকে যাকেই আনবেন, এটা যদি কোনো পলিটিক্যাল স্ট্যান্ড হয়ে যায় আর সেটা যদি মনে করে যে ফেরত দিলে পরে আমার পলিটিক্যাল স্ট্যান্ড আমি দুর্বল প্রমাণিত হব, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কাউকে অফিসিয়াল ফোরামে তাকে আনা কঠিন হবে। বিষয়টা ভিন্ন টাইপে হতে পারে। যেমন ধরুন, আমি আনঅফিসিয়ালি বলছি, মানে আমার এখন কথা বলছি অফিসিয়ালি, অ্যাকশনটা আনঅফিসিয়ালি হতে পারে। যেমন ধরেন 626 জন লোক যে আমাদের কাস্টডিতে ছিল বা যা আশ্রয় ছিল, তারা কিন্তু আলটিমেটলি বের হয়ে গেছে বর্ডার ক্রস করে নানানভাবে, একটা পদ্ধতিতে তো গেছে। আবার যদি ঠিক একই পদ্ধতিতে তাদেরকে আইনে পরে গ্রেফতার দেখানো হয়, সেটা হলে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না অফিসিয়ালি পাওয়াটা। আমার কাছে মনে হয়, কারণ আমি তো একটা স্ট্যান্ড নিয়ে নিছি যে আমাদের এখানে ইগো প্রবলেম বলেন, আমার সুপ্রিমেসি দেখানো বলেন, আমার এখানে ব্যক্তিগতভাবে ডাউট আছে। কারণ তখন যদি আপনি, ওটা আরও খারাপ হতে পারে। কীরকম যে ওরে ফেরত দিলেন তো এরে দিলেন না, মানে বিষয়টা কীরকম হয়। তো সেটা যদি আমার একটা হইলো এখানে রাজনীতিটা যদি অফিসিয়ালি আমি ফেরত আনতে পারি, আমার রাজনৈতিক গেইন হয়। আর যদি ওইভাবে আসে তাহলে কিন্তু এটা আনঅফিসিয়ালি হইলো, কিন্তু আমার রাজনৈতিক গেইনটা হইল না। সুতরাং এটা আমার কাছে মনে একটু ক্লামজি এবং ডিফিকাল্ট, যে আলটিমেটলি কি হতে পারে। আমার অফিসিয়ালি আপনি আনাটা খুবই ডিফিকাল্ট, আর যদি আনঅফিসিয়ালি নেন তখন তো আপনি মনে করেন যে আপনি পেয়েছেন, আপনি অনেক কিছু আড়াল হয়ে যায়। পাপি আপা, আমার মনে আছে যে ভারতের সেনাপ্রধান প্রথম বললেন যে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন সেটা স্বাভাবিক হবে না। ফলে প্রচলিত ধারণা হচ্ছে বিএনপি বড় দল হিসেবে নির্বাচন এনে জিতে ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। এবং আমরা যদি জিয়াউর রহমানের সময় থেকে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক, বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, সেটা দেখি, সেটা খারাপ এটা বলার সুযোগ নাই। ফলে দীর্ঘমেয়াদী একটি সরকার বা একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে এটি ফেরানোর ক্ষেত্রে কোনো রাজনৈতিক সমঝোতা হতে পারে কিনা, বা আপনার পর্যবেক্ষণ কি বলে? আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি 1 বছর আগে প্রকাশ করছি যে ফাঁসি হলেও হচ্ছে শেখ হাসিনাকে কখনোই ভারত বাংলাদেশের হাতে কেন, ও কারোর হাতে তুলে দেবে না। এবং শেখ হাসিনা সে নিরাপদ জায়গায় গেছে, যেই নিরাপদ জায়গা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে এবং বাংলাদেশের মানুষের 15টা বছর অত্যাচার নির্যাতন, ও তার নিরাপদ জায়গাটাই মানুষের উপর চাপিয়ে দিয়েছে। তো সেই চাপানো জিনিস, ওইটাকে দিয়ে আমাদেরকে শোষণ, শাসন, গর্জন, সংবিধান হরণ থেকে শুরু করে সমস্ত কিছু যেহেতু করছে, এটা ভারতের একটা দায়িত্ববোধের ভিতরে পড়ে গেছে যে বাংলাদেশের মানুষের এই অবৈধ শাসন 15 বছর ভারত ইন্ধনে হাসিনাকে দিয়ে করাইছে। তাহলে হাসিনার সমস্ত অপকর্ম, যা সাজাটা যা হবে, ওকে নিরাপদ আশ্রয় দেওয়া ভারতের একটা নৈতিক দায়িত্ব ভারত দিয়ে দিচ্ছে। এবং ভারতের জীবন থাকতে ভারত কোনোদিনও এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আর ওবায়দুল কাদেরই বলেন আর হচ্ছে শেখ হাসিনা বলেন, এরা কোনোদিনও বন্দি বিনিময় চুক্তি থাক না থাক কোনোদিন এরা বাংলাদেশের হাতে তুলে দেবে না। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমি 1 বছর আগে বলছি, আজকে যমুনা টিভির মাধ্যমে। তাহলে এই রায় কার্যকর জানালাম। এখন রায় কার্যকরের যে ব্যাপারটা, ভারত ছাড়া এরা কখনো অন্য কোনো দেশে যদি যায়, তবে সেই দেশে যদি আপনি প্রক্রিয়া করে আনতে পারেন, এছাড়া ভারত থেকে সম্ভব না। কারণ শেখ মুজিবের মৃত্যুর পরও তারা ভারতেই কিন্তু ছিল, আবার ভারত থেকে কিন্তু তারা বাংলাদেশে আসছে। তারা আসার 17 দিনের মাথায় জিয়া রহমানকে হত্যা করা হয়েছে। তো এই যে ব্যাপারগুলো অতীত ইতিহাস। আর আপনি যেটা বললেন যে জিয়া রহমান কি বেগম খালেদা জিয়া ক্ষমতা থাকা অবস্থায় ভারতের সাথে খুব একটা টানাপোড়েন ছিল না, কি সেরকম না। জিয়া রহমানের সাথেও টানাপোড়েন ভারতের ছিল, আপনার পানি চুক্তি থেকে শুরু করে অঙ্গরপোতা, দহগ্রাম, তালপট্টির সীমানা নিয়ে এগুলো ছিল। এখন বহির্বিশ্বের সাথে দাবি দাবা নিয়ে যেমন সোচ্চার উনি ছিলেন, নর্মাল ওয়ার্কিং রিলেশন যেটা, সেটা রাষ্ট্র হিসেবে আমাদের শত্রুতাপূর্ণ সম্পর্ক আবার রাখা যাবে না।
বিএনপি 2001 সালে যখন বেগম জিয়া ক্ষমতায় আসছেন, টাটা কোম্পানি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের গ্যাসে প্রোডাকশন করতে চেয়েছে। বিএনপি বলছে গ্যাসেরও ভাড়া দিতে হবে, মাটিরও ভাড়া দিতে হবে, আর তুমি আমার মাটি আর গ্যাস ব্যবহার করে নিজের জিনিস নিজে করবা না। টাটা কোম্পানি কিন্তু ব্যাক করছে। অতএব নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের জিয়াউর রহমানও ভারতের প্রতি দেখায় নাই এবং বেগম জিয়াও কিন্তু দেখায় নাই। না দেখানোর খেসারত 30 মে রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করছে তারা, আর হত্যাকারীকে আশ্রয় দিছে এবং পরবর্তীতে তারা ক্ষমতায় নিয়ে এসে ইন্ধন যোগায় দীর্ঘস্থায়ী করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনের ভূমিকা নিয়ে একটু কথা বলতে চাই। বিশেষ করে ধরেন আজকের এই রায়কে কেন্দ্র করে যা হলো, মানে এই শেখ হাসিনার এই মামলার রায়ের সঙ্গে আবার 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর ভাঙ্গার কি সম্পর্ক, সেখানে পুলিশের সঙ্গে হাতাহাতি, সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং সেগুলো সন্ধ্যার পরেও চলছে। ফলে এইটাকে আসলে আওয়ামী লীগের হাতে আর একটা অস্ত্র তুলে দিচ্ছে কিনা, অথবা আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন আসলে কতখানি নিরপেক্ষ ভূমিকা পালন করছে, সেই প্রসঙ্গে আপনার বক্তব্য শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। পাপি আপা, আপনার কাছে প্রশ্ন ছিল এই যে এই রায়কে কেন্দ্র করে 32 নম্বর ভাঙ্গার একটা প্রচেষ্টা, 32 নম্বর যদি আগেই ভাঙ্গা হয়েছে এবং সেটা আইন শৃঙ্খলা বাহিনী প্রতিহত করলো, একটা ধস্তাধস্তি উত্তেজনা, মানে যে উত্তেজনাটা আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে ঘোষণা করেছিল তৈরি করার, সেটি অন্য কেউ করে দিল। এটি আসলে কেন, মানে 32 ভাঙ্গার সঙ্গে এই রায়ের আসলে কি সম্পর্ক? মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ গত দিনে যেভাবে করছে, এবারও সেভাবে করছে। কারণ বাংলাদেশের ধরেন অপকর্ম 32 থেকে হয়েছে, আবার আওয়ামী লীগ সেটাকে ঐতিহ্যবাহী করে রেখেছে যে তাদের কর্ম সেখান থেকে হয়েছে, তারা দাবি করে। এখন হয় কি, কিছু কিছু জিনিস না করলেই ভালো, সৌন্দর্যটা নষ্ট। মানে আপনি বলছেন এটা সাধারণ মানুষই করেছে? আমি তো চোখে দেখিনি, টেলিভিশনের ফুটেজ ছাড়া আমার তো চেনা সম্ভব না যে এটা সাধারণ মানুষ না অসাধারণ মানুষ। তবে আমি যেটা মনে করি যে বাংলাদেশে খুব স্মুথলি সুন্দরভাবে যেহেতু আজকে রায়টা হয়েছে, কোথাও কোনো ইনসিডেন্ট হয় নাই এবং মানুষ যেটা চেয়েছে সেটাই হয়েছে। আর যেটা আরেকজনের বেলায় চাইছে সেটাও পরবর্তী পর্যায়ে উচ্চতর আদালতে আপিল করলে নিশ্চয়ই সেটা আদালত বিবেচনা করবে এবং সেটাও হবে, আশা রাখি আমি। তার এই অসুন্দর জিনিসগুলো না করলেই ভালো। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে দেখেন? আজকে যুব দলের একজনকে গুলি করে হত্যা করেছে ঢাকায়, বরিশালে মিষ্টি বিতরণ করতে গিয়ে ছাত্র দলের একজন নিহত হয়েছে। সবই তো রায়ের পর। তো রায় হওয়া পর্যন্ত তো পরিবেশটা সুন্দর ছিল, সেটা আমি বলছি যে রায় একবারে শেষ পর্যন্ত দেয়া পর্যন্ত যদি পরিবেশটা সুন্দর ছিল, কোথাও কোনো ইনসিডেন্ট নাই। আর রায়ের পরে মানুষ তো মানুষের কাঙ্ক্ষিত রায় পেয়েছে, মানুষ যেটা চেয়েছে সেটাই হয়েছে। প্রকাশ্য দিবালোকে হত্যা, এটা তো আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। পরবর্তী ঘটনাগুলো সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। সাধারণ মানুষের আবেগটাও একটু নিয়ন্ত্রিত, একটু বহিঃপ্রকাশের ভঙ্গিমাটা একটু ভিন্ন হতে পারে। দেখি ভাই, একদম শেষ সময় আপনাকে 32 ভাঙ্গার সঙ্গে এই রায়ের কোনো আন্তঃসম্পর্ক দেখেন? এটি খুব জরুরি ছিল কিনা আজকেও যে প্রচেষ্টাটা হলো, কারণ সেটা আগেই ভাঙ্গা হয়েছে। না 32 তো আগেই ভাঙা হয়েছে, তা আজকে যাওয়াটা আমি ঠিক আমার কাছে আমি এটার সাথে রিলেট করতে পারতেছি না। কিংবা এমন কোনো পরিকল্পনা কি ছিল কিনা, যে ঘোষণা ছিল কিনা যে রায়টাকে কেন্দ্র করে এমন একটা পরিস্থিতি করা। যেমন আমরা তো এখন নির্বাচনের দিকে যাচ্ছি, ফর এক্সাম্পল নির্বাচনের দিকে যাচ্ছি, আপনার নির্বাচনের জটিলতা আছে। আমরা এটা জাহিদ ভাইয়ের সাথে বহু ডিবেট হয়েছে আমাদের, এই সাংবিধানিক বিষয়টি, এগুলো আমরা এখন সেগুলো থেকে আমরা যদি নির্বাচনের দিকে যাইতে থাকি, তাহলে এখানে একটা প্রশ্ন থাকে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আমি পজিটিভলি ধরে নিলাম নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু নির্বাচন এর আগে মানে এখন একটা বিষয় আছে, নির্বাচনটা যদি প্রপারলি হয় তাহলে ইউনূস সাহেব ফেব্রুয়ারি পর্যন্ত থাকে। এখন পতিত সরকার যারা আছে তারা ফেব্রুয়ারি পর্যন্ত ইউনূস সাহেবকে সহ্য করতে পারছে কিনা, এটা একটা বিষয় আমার কাছে। কারণ ইউনূস সাহেব তো অনেক, আজকে ইউনূস সাহেবের সবচেয়ে বড় এনিমি যদি ধরি পতিত সরকার, তারা অতক্ষণ চায় কিনা, কিংবা আওয়ামী লীগের যারা ব্যাকিং করে তারা চায় কিনা, এই বিষয়টা এটা নিয়ে হয়তো একটা জটিলতা তৈরি করার চিন্তা করতে পারে। সেটা সাকসেসফুল হয় নাই, ইনিশিয়ালি দেখা গেল। আর একটা বিষয় বলতে চাচ্ছি এই যে বিশেষ করে আইজিপির যে মৃত্যুদণ্ড 5 বছরের, আমার কাছে মনে হয় রাজনৈতিক ব্যক্তির মৃত্যুদণ্ড হোক, মানে হাসিনা বা আসাদুজ্জামান কামাল, দে উইল নট কাম ব্যাক, নর্মাল করছে। সুতরাং এখন তাদের মৃত্যুদণ্ড দিলেও কিছু
আসে যায় না। কিন্তু যারা কাস্টডির ভিতর আছে তারা আমলা। বাংলাদেশে আমি কোনো আমলার এরকম পরিস্থিতি দেখি নাই। যেমন নির্বাচনে যত কারচুপি হয় সেইগুলো এক্সিকিউট করে কিন্তু আমলারা, ব্লেমটা নিতে হয় কিন্তু পলিটিক্যাল লোকদের আলটিমেটলি। তো এই প্রথম আমি আপনি যেভাবেই হোক না কেন আমলার একটা এখন বিচার হইল। এখন সে রাজসাক্ষী যদি 5 বছরের, কালকে হয়তো মেজর জেনারেল জিয়াউল হাসান যে ভিতরে আছেন উনি নাকি 1040টা না কতটা হত্যা করছে, সে যদি তাকেও যদি রাজসাক্ষী বানায় দেয় তার 5 বছর জেলে, তাহলে সুকৌশলে 5 বছর দণ্ড কোনো ম্যাটার না, 17 মাস অলরেডি চলে গেছে। তাহলে আমার কাছে মনে হয় আমলা সেভিং প্ল্যান একটা চলতে পারে। সুতরাং এটা খুব বড় দূরের কাজ, খুব বড় কাজ আমার কাছে মনে হয়। জাহিদ ভাই, আপনি একটু ছোট করে এইটা প্রসঙ্গে বলেন 32 ভাঙ্গা। আমার আরেকটা প্রশ্ন, আরেকটা বিষয় আলোচনারও সুযোগ পাবো কিনা, সেটা হচ্ছে আজকে বিদেশিদের পরিচালনার জন্য 2টা বন্দরের চুক্তি হয়েছে। বিশেষ করে লালদিয়া যে বন্দরটা, সেটার প্রস্তাবে দাখিল করা হয়েছিল 4 নভেম্বর, 5 নভেম্বর সেটার কারিগরি প্রস্তাব মূল্যায়ন করে আজকে 17 নভেম্বর চুক্তি হয়ে গেল, এবং এটা সমকালীন সময়ের সবচেয়ে বড় চুক্তি বলে নৌপরিবহন উপদেষ্টা জানিয়েছেন। এবং এরকম দিনে হলো যেদিন গণমাধ্যম যাবতীয় চোখ অন্য কিছু নিয়ে ব্যস্ত। এটা জরুরি ছিল কিনা এই সরকারের জন্য? খুবই আপত্তিকর বলবো, আমি আসছি সেই জায়গায়। 32 নম্বর নিয়ে একটু বলি। মানে একেবারে পরিকল্পিতভাবে আজকের দিনটাকে বেছে নেওয়া হয়েছে কিছু কেওস তৈরি করার জন্য। মানে আজকে রায় হচ্ছে সারা পৃথিবীর মনোযোগ আমাদের উপরে। 32 নম্বর ভাঙতে যাবে, 32 নম্বরকে নানান সিম্বল হিসাবে কেউ বলতেই পারেন, ভাবতেই পারেন, কিন্তু এটা একটা বেআইনি কাজ এভাবে ভাঙতে যাওয়া। একটা সরকার দেশে এক্সিস্ট করে, সেটা বাধা দেবেন এটা হতে পারে না। বাধা দিয়েছে, এরপর ক্রমাগত দেশের বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্সার ঘন্টায় ঘন্টায় স্ট্যাটাস দিয়েছেন জনগণকে গিয়ে ছাপিয়ে পড়তে, এবং সেনাবাহিনীকে টার্গেট। আপনি এটা খেয়াল করবেন মিশু, কিছু ঘটলেই সেনাবাহিনী এবং কেষ্টা বেটা জনাব ওয়াকার চোর, সব কিছু তার নাম ধরে ধরে কথা বলা হয়েছে। মানে এই মুখোমুখি করার একটা প্রবণতা আমি একটু বলেই ফেলি, যেহেতু এই সেনাপ্রধান ইলেকশনের কথা বলেন ডিউ টাইমে, সো হি বিকেম দ্য টার্গেট। তো সেই চেষ্টা হলো এবং ইট ফেইলড। এটা খুব চমৎকার ব্যাপার, এবং আমি সরকারকে একটু সমালোচনা করি। বুলডোজার নিয়ে অনেক দূরে বুলডোজার আছে, সকালে ফেসবুকে কিন্তু ভেসে বেরিয়েছে না, ওটা তো ওখানে থামানো যেত। এটাকে আগাতে দেয়া, এখানে এত বেশি মানুষ জড়ো হতে দেয়া, তারপর বল প্রয়োগ করা দরকার ছিল না। ফলে একটু বেশি বল প্রয়োগ হয়েছে বলে মনে হচ্ছে, তারপরও সরকার কঠোর হয়েছে, দ্যাটস এ ভেরি গুড সাইন। বন্দর নিয়ে মানে এই যে 17 তারিখে আপনি এটা করলেন, ধরলাম যে আপনি এটা ডেট রেখেছিলেন, পরে এটা 17তে আসলো, কোনো একটা পেছানো যেত, কোনো এদিক সেদিক করা যেত, এবং এই ডামাডোলের মধ্যে এই কাজটা করাটা নিশ্চিতভাবে সন্দেহের উদ্রেক করবে। আমি একটা ডিটেইল রিপোর্ট পড়ে দেখলাম, যেটাকে ইভেন আদানি যে গোড্ডা পাওয়ার প্ল্যান্ট আছে তার সাথে একই ধরনের ব্যাপার, সব কিছু লুকিয়ে চুরিয়ে রেখে আপনি চুক্তি করছেন। যেসব যুক্তি আমাদের সামনে দেওয়া হয় এগুলো খুব ভুল যুক্তি তা বলছি না, আবার উল্টো পাশেও শক্ত যুক্তি আছে, কিন্তু যেভাবে আপনি একটা বিশেষ দিনকে প্রচন্ড রকম ডামাডোলের মধ্যে এটা করছেন, এই সন্দেহটা আরো নিশ্চিত করে দেয় বলে অত্যন্ত ভুল সিদ্ধান্ত। ফয়সাল মাহমুদ, আপনি কি এই যে দুটো বন্দর, বিশেষ করে লালদিয়া এবং পানগাঁও, এটা অস্বাভাবিক দ্রুততায় করা হলো? ধরেন আপনি সাংবাদিকতা করেছেন আমরা একসঙ্গে, ফলে 4 নভেম্বর যেটির প্রস্তাব দাখিল করা হলো, আপনার 13তম দিনের দিন সেটার চূড়ান্ত চুক্তি হয়ে গেল, এবং সেই চুক্তির মেয়াদ 33 বছর। ফয়সাল, আমি এই নিউজটা দেখেছি, বাট এটা সম্পর্কে কোনো কিছু তো মন্তব্য করে ইটস বিয়ন্ড মাই পে স্কেল, সো আমি এটা থেকে মন্তব্য করা থেকে বিরত থাকছি। আচ্ছা, সেক্ষেত্রে আজকে 32 নম্বর ভাঙ্গা নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া আছে? মানে এটা খুব জরুরি। 32 নম্বর ভাঙ্গা নিয়ে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে যেটা জায়েদ ভাই পয়েন্ট আউট করেছে যে বুলডোজার নিয়ে এতদূর পর্যন্ত জিনিসটাকে অ্যালাউ করা হলো, বাট আমি এই জায়গায় বলতে পারি যে আমি গভর্নমেন্টের পজিশন যা বুঝেছি দিল্লিতে বসে, সেটা হচ্ছে তারা 32 নম্বরে ফার্দার এই ধরনের কোনো ডিস্ট্রাকশন, যেটা এসেনশিয়ালি সাবোটেজ শব্দটা ইউজ করা যায়, যে এটাকে তারা অ্যালাউ করেনি। এবং সেটার জন্য এটা যদি আরো আগে থেকে জিনিসটাকে থামানো যেত, তাহলে হয়তো শেষের দিকে যে সিচুয়েশন হয়েছে যেখানে অতিরিক্ত বল প্রয়োগ করতে হয়েছে, সেটা হয়তো করতে হতো না। বাট এখানে গভর্নমেন্টের পজিশন স্ট্রং ছিল, তারা এখানে ফার্দার কোনো ইনসিডেন্ট অ্যালাউ করেনি। জি, অনেক ধন্যবাদ ফয়সাল মাহমুদ, ধন্যবাদ আসিফ আশরাফ পাপিয়া, ধন্যবাদ অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকীও, ডক্টর জাহিদুর রহমান। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।